আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত। চলমান বিপিএল 2025-এ খুলনা টাইগার্সকে আপনারা কিভাবে দেখছেন এবং একই সাথে এই দলটার বন্ধন কিভাবে দেখছেন এবং এই দলটা প্রত্যেকটা ম্যাচের আগে তারা যেভাবে কথাবার্তা বলে এবং ম্যাচে গিয়ে সেইগুলো এক্সিকিউশন করতে পারে এবং একই সাথে তাদের দলের একক প্লেয়ারের উপর তারা কিন্তু নির্ভরশীল না এবং প্রতিটা ম্যাচের পরে আমরা দেখতে পাবো যে ভিন্ন ভিন্ন প্লেয়ার তারা কিন্তু পারফরমেন্স করছে। কখনো নাসুম আহমেদ, কখনো হাসান মাহমুদ, কখনো নতুন দলে ভেরানো মুশফিক হাসান, কখনো মেহেদী হাসান মিরাজ, কখনো নাইম শেখ, কখনো উইলিয়াম বশিষ্ঠ, কখনো অ্যালেক্স রস থেকে শুরু করে কখনো মোহাম্মদ নেওয়াজ, তারা কিন্তু সবাই মানে অ্যাজ এ টিম হিসেবে পারফর্ম করে যাচ্ছেন এবং কেউ কারোর উপর কিন্তু ডিপেন্ডেবল না। এই কারণেই কিন্তু খুলনা টাইগার্সের সাফল্যের এই চাবিকাঠিটা ধরা দিয়েছে এবং টুর্নামেন্টের শুরু থেকে তারা যেভাবে ক্রিকেটটা খেলেছে, যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটতো এবং কিছু ম্যাচ ইজি ম্যাচ তারা যদি জিততে পারতো তাহলে কিন্তু তারা পয়েন্ট টেবিলের 1 অথবা 2 নম্বর পজিশন থেকে তারা কিন্তু প্লে অফ নিশ্চিত করতে, কিন্তু ঘটনাক্রমে তারা কিছু ইজি ম্যাচ হাতছাড়া করার পরে মূলত তারা পয়েন্ট টেবিলের 4র্থ স্থান থেকে নেট রান রেটের উপর ভিত্তি করে তারা কিন্তু শেষ চার নিশ্চিত করেছে এবং প্রথম এলিমিনেটর ম্যাচে অর্থাৎ বিপিএল 2025-এর এলিমিনেটর ম্যাচে রংপুরকে যেভাবে উড়িয়ে দিয়েছে সেটা দেখার পরে অন্তত খুলনা টাইগার্সের যে সমর্থক যারা আছে তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস কিন্তু এই মুহূর্তে রয়েছে যে সেকেন্ড কোয়ালিফায়ারে তারা চিটাগং কিংসের মুখোমুখি হওয়ার আগে যেভাবে রংপুরকে তারা হারিয়েছে, এরপরে কিন্তু তাদের চিটাগং কিংসকে নিয়ে অত বেশি টেনশন করার কোনো মানেই আসে না। কারণ আমরা সবাই জানি যে রংপুরে কারা খেলে গেছেন, সেখানে অ্যান্ড্রু রাসেল থেকে শুরু করে জেমস ফিন্স, টিম ডেভিড সবাই কিন্তু রয়েছিল এবং এই দলকে যেভাবে উড়িয়ে দিয়েছে এরপরে চিটাগং কিংসকে সামনে পেলে যে কি করবে সেটা কিন্তু আসলে মাঠেই দেখা যাবে। তবে ক্রিকেট খেলা, গোলবলের খেলা, যে কোনো কিছু হতে পারে এবং টি-20 ম্যাচ যেদিন যে প্লেয়াররা ভালো খেলবে, যে দল ভালো খেলবে তারাই কিন্তু জয়লাভ করবে। এখানে কোনো দলকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সো খুলনা টাইগার্স তারা কিন্তু চিটাগং কিংসকে অনেক বেশি রেসপেক্ট করে যাচ্ছেন, এটা কিন্তু গণমাধ্যমে তালহা জুবায়ের তিনি বলেছেন। একই সাথে আপনি যদি দেখেন যে তাদের ব্যাটিং লাইন আপটা বা ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করে দেখেন, তাহলে ক্যাপ্টেন হিসেবে সবার সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ এবং তার যে ওপেনিং সঙ্গী নাইম শেখ, তিনি যেভাবে ক্রিকেট খেলছেন এবং চলমান আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান এবং তিনি প্রায় 500-র কাছাকাছি রান করেছেন। যদি এই ম্যাচে তিনি একটু ভালো খেলেন তাহলে কিন্তু 500 রান করে ফেলবেন, এমনটি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। এবং একই সাথে তাদের যে বিদেশি রিক্রুটগুলো আছে এর মধ্যে অ্যালেক্স রস বা উইলিয়াম বশিষ্ঠর কথা বলেন বা নতুনভাবে যাদেরকে দলে ফিরিয়েছেন এর মধ্যে শেমরন হিটমায়ার বা জেসন হোল্ডার, মোহাম্মদ নেওয়াজ এবং একই সাথে তাদের যদি স্পিন ডিপার্টমেন্টের কথা বলেন তাহলে সেখানেও কিন্তু মেহেদী হাসান মিরাজের একটা যে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সেটা কিন্তু তিনি খুব ভালোভাবে দেখিয়ে যাচ্ছেন এবং একই সাথে নাসুম আহমেদ এবং মোহাম্মদ নেওয়াজ তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে। এবং যদি পেস ডিপার্টমেন্টের কথা বলেন তাহলে হাসান মাহমুদ তিনি তো একদম পরীক্ষিত একজন বলার এবং একই সাথে তাদের দলে নতুনভাবে ইনক্লুড হওয়া মুশফিক হাসান, তিনি কিন্তু 2টা ম্যাচে 5টা উইকেট পেয়েছে এবং একই সাথে জেসন হোল্ডার তাকে নতুনভাবে দলে ফিরিয়েছে। সো এই সব কিছু মিলে খুলনা টাইগার্স কিন্তু অ্যাজ এ টিম হিসেবে দুর্দান্ত একটা পারফর্ম করে যাচ্ছে চলমান বিপিএলে। এখন দেখার বিষয় হচ্ছে সেকেন্ড কোয়ালিফায়ারে তারা চিটাগং কিংসের মুখোমুখি হওয়ার আগে তাদের যে পরিকল্পনা সেটা কি হতে পারে এবং তারা আদৌ এই ম্যাচটা জিততে পারে কিনা। তারা যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে কিন্তু ফরচুন বরিশালের সামনে কিন্তু বড় ধরনের একটা চ্যালেঞ্জ ওয়েট করতেছে, কারণ আমরা সবাই জানি যে ফরচুন বরিশাল তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে গিয়েছে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল ম্যাচটা এবং সেকেন্ড কোয়ালিফায়ারে যেহেতু চিটাগং কিংসের বিপক্ষে তারা মাঠে নামবে এবং এই ম্যাচের আগে খুলনা টাইগার্সের বিপক্ষে কিন্তু কোনো ধরনের কোনো ইনজুরি সমস্যা নেই। একই সাথে দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে যে একটা কনফিডেন্স সেটা কিন্তু অনেকটা হাই রয়েছে এবং তাদের যে প্ল্যান এক্সিকিউশন করা সেটাও কিন্তু দুর্দান্ত এবং কোনো প্লেয়ার কিন্তু কারোর উপর ডিপেন্ডেবল না। যেমন আমরা অনেকেই দেখেছি যে রংপুর রাইডার্সে খুশদিল শাহ তিনি এককভাবে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন এবং তিনি চলে যাওয়ার পরে মূলত রংপুর রাইডার্স কিন্তু খুব একটা ভালো সুবিধা করতে পারেনি। সো এককভাবে কারোর উপর ডিপেন্ডেবল না হয়ে খুলনা টাইগার্স কিন্তু অ্যাজ এ টিম হিসেবে পারফর্ম করে যাচ্ছেন এবং প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন পারফর্মার তারা কিন্তু সেটা বের করে নিয়ে আসছেন। সেখানে কখনো নাইম শেখকে দেখা যায়, কখনো মেহেদী হাসান মিরাজকে দেখা যায়, কখনো মোহাম্মদ নেওয়াজকে দেখা যায়, কখনো নাসুম আহমেদকে দেখা যায়, কখনো হাসান মাহমুদ, কখনো মুশফিক হাসান। একই সাথে যদি বিদেশিদের কথা বলেন তাহলে তো আমি আগেই বললাম যে সেখানে অ্যালেক্স রস, উইলিয়াম বশিষ্ঠ বা আপনি যদি বলেন যে ইংল্যান্ডের কিছু প্লেয়ার আসছে, শিবলি তিনিও আসছেন এবং একই সাথে শিমরন হিটমায়ারের কিন্তু একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার একটা সামর্থ্য রয়েছে এবং একই সাথে জেসন হোল্ডারের কথা যদি বলেন তাহলে তিনি বেশি পরীক্ষিত এবং অলরেডি তিনি অনেক ফ্রান্সাইজি টি-20 টুর্নামেন্টে খেলে থাকেন। সো তার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে, তাই তিনি কিন্তু চাইলে বল হাতে ব্যাট হাতে দুর্দান্ত ক্রিকেট খেলতে পারবেন। সো ওভারঅল সেকেন্ড কোয়ালিফায়ারের আগে খুলনা টাইগার্স শিবিরে কিন্তু এই মুহূর্তে অনেক ধরনের একটা ভালো একটা আবহাওয়া তৈরি হয়েছে এবং সবগুলো ব্যাটসম্যান অনেক বেশি ইনফর্ম ব্যাটসম্যান, কেউ আউট অফ ফর্ম নেই এবং একই সাথে তাদের দলে কিছু মধুর সমস্যা আছে, কাকে রেখে কাকে নেবেন এই ধরনের একটা সমস্যা কিন্তু এই মুহূর্তে
ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ এবং একই সাথে তালহা জুবায়ের তারা কিন্তু সম্মুখীন হচ্ছেন। এটা অবভিয়াসলি পজিটিভ একটা সমস্যা, নেগেটিভ সমস্যা না। কারণ আমরা যখন দেখি যে ভিন্ন ভিন্ন অনেক দল বিপিএলের যে অন্য দলগুলো সেখানে তারা একাদশ সাজাতে হিমশিম খাচ্ছে এবং প্রত্যেকটা ম্যাচে তারা অনেক পরিবর্তন নিয়ে আসছে, সেখানে খুলনা টাইগার্স কিন্তু প্রতিটা ম্যাচের আগে একদম পরীক্ষিত পরিবর্তন ছাড়া বা প্ল্যানিং এর বাইরে কখনো তারা কোনো প্লেয়ারকে তারা পরিবর্তন করেনি। এর মধ্যে আমরা অনেকবার দেখেছি যে কখনো নাসুমকে ড্রপ করে অন্য প্লেয়ারকে সুযোগ দেয়া এবং একই সাথে তাদের যে পেস ডিপার্টমেন্ট কখনো হাসান মাহমুদকে একটু রেস্ট দিয়ে অন্য প্লেয়ারকে সুযোগ দেয়া, এই কাজগুলো কিন্তু তারা করে গেছেন। এবং তাদের দলের যে সাইড বেঞ্চে যারা বসে থাকেন এর মধ্যে আপনি যদি দেখেন তাহলে আবহাওয়া রনি, তিনি টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত দুর্দান্ত বল করে গেছেন এবং হাইয়েস্ট উইকেট টেকার তিনিই ছিলেন। যদিও তিনি লাস্ট 2টা ম্যাচে সুযোগ পাননি একাদশে, তাহলে আপনাকে বুঝতে হবে যে তাদের দলের সেরা উইকেট টেকার তিনি কিন্তু একাদশে সুযোগ পাচ্ছে না। একই সাথে আপনি যদি দেখেন তাহলে এবারের টুর্নামেন্টে অর্থাৎ 2025 বিপিএলে যে ফিনিশারগুলো রয়েছে এর মধ্যে সর্বপ্রথম এবং সবার উপরে যে নামটা আসবে সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন। এবং অঙ্কনকে নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও বানাবো এটা চিন্তা ভাবনা করছি, যদি কিছু স্ট্যাট আমি কালেক্ট করছি, করার পর হয়তো তাকে নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। এবং মাহিদুল ইসলাম অঙ্কন তিনি যেভাবে ক্রিকেটটা খেলছেন সেটা কিন্তু আসলে তাকে সেলিউট দিতে হবে, কারণ প্রত্যেকটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন। তিনি নিচের দিকে নেমে 12 বলে কখনো 20, কখনো 25, কখনো 30 এই পর্যন্ত রান তিনি কিন্তু এই মুহূর্তে করে গেছেন। এবং এই মুহূর্তে বিপিএলে তার স্ট্রাইক রেট 180 বা 200-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে তিনি কিন্তু ব্যাট করে যাচ্ছেন। সো একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে এই টিমটার ভিতরে একটা অন্যরকম স্পিড কাজ করে সবসময় এবং মেহেদী হাসান মিরাজ যেভাবে তিনি স্পিডি একজন প্লেয়ার, যেমন তিনি অনেক সময় প্লেয়ারদেরকে বিনোদন দেওয়ার জন্য এবং প্লেয়ারদেরকে চাঙ্গা করার জন্য অনেক কাজ কিন্তু তিনি করে যান। এবং এই কাজগুলো তিনি যদি শেষ পর্যন্ত করে যেতে পারেন এবং প্লেয়ারদের অনেক বেশি যদি পজিটিভ থিঙ্কিং তাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিতে পারে তাহলে কিন্তু খুলনা টাইগার্সের সামনে কিন্তু অনেক ভালো কিছু করার একটা পসিবিলিটি আছে। এবং একই সাথে তাদের দলের যে অনার ইকবাল মাহমুদ তিনি যেভাবে দলটাকে গড়েছেন এবং গত কয়েকটা মৌসুম ধরে বিপিএলে খুলনা টাইগার্স লাগাতার তারা অংশগ্রহণ করে যাচ্ছেন, যদিও বড় ধরনের কোনো সাফল্য তারা এখন পর্যন্ত পাননি, বাট এইবারের আসরটা কিন্তু তাদের সামনে একটা ভিন্ন রকমের একটা অভিজ্ঞতা দিচ্ছে। কারণ তাদের দলে যে প্লেয়ারগুলো ছিল এদের মধ্যে খুব একটা বেশি যাওয়া আসা কেউ করেনি। এর মধ্যে আপনি যদি বলেন তাহলে তাদের দলে নতুন করে কোনো প্লেয়ারকেও তারা খুব একটা নিতে চায়নি, কারণ তারা একটা জিনিস চিন্তা করেছিল প্রথম থেকে, অর্থাৎ যখন ড্রাফট অনুষ্ঠিত হয় এবং ড্রাফটের আগে এবং পরে যেহেতু তাদের ক্যাপ্টেন এবং কোচ অলরেডি সিলেক্টেড ছিল, সেখানে ক্যাপ্টেন হিসেবে ডিরেক্ট সাইনিংয়ে মেহেদী হাসান মিরাজকে তারা দলে ভিড়িয়েছিলেন এবং একই সাথে তালহা জুবায়ের যিনি গত আসর থেকে খুলনা টাইগার্সের কোচ হিসেবে কাজ করে যাচ্ছেন। সো এই তাদের একটা প্ল্যান ছিল যে এবার যারা খুলনা টাইগার্সের পক্ষে খেলবেন তারা যেন একদম টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত খেলেন। এবং এটা ইনশিওর করার জন্য যে প্লেয়ারগুলো তারা ফ্রি হিসেবে পেয়েছেন সেটা যে মাপের প্লেয়ারই হোক তাদেরকে কিন্তু তারা দলে ভিড়িয়েছেন এবং তারা অ্যাজ এ টিম হিসেবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তারা পারফর্ম করে যাচ্ছেন। এবং তাদের প্লেয়ারদের উপর যে একটা কনফিডেন্স বা একটা ট্রাস্ট সেটা কিন্তু কোচ এবং ক্যাপ্টেনের মধ্যে সেই ট্রাস্টটা কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। এবং আপনি যদি দেখেন যে সাইড বেঞ্চে বসে আছেন মাহমুদুল হাসান জয় এবং একই সাথে আন্ডার-19 এশিয়া কাপ জেতানো ক্যাপ্টেন, তারাও কিন্তু সাইড বেঞ্চে বসে আছেন, কিন্তু তাদের মনে কোনো ধরনের কোনো অভিযোগ নেই। এতে কিন্তু বোঝা যেতে পারে যে অ্যাজ এ টিম হিসেবে খুলনা টাইগার্স কতটুকু ভালো খেলছে। এবং আজকের ম্যাচে তারা যদি জয়লাভ করতে পারে তাহলে ফাইনালে আসলে বড় ধরনের একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবে ফরচুন বরিশাল বিপক্ষে। সো আশা করি এই ম্যাচটা খুলনা টাইগার্স খুব ভালোভাবে ম্যাচটা জিতে যাবে এবং জেতার পরে হয়তো তারা ফাইনালে ফরচুন বরিশালকে বড় ধরনের একটা চ্যালেঞ্জ জানাবে। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।